আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্নের উত্তরমালা 2024 গণিত বিষয়ক। তো আজকের পর্বটি হচ্ছে আপনাদের প্রথম এবং শেষ পর্ব, যেটাকে আমি মূল পর্ব হিসেবে গণ্য করছি, এবং এই পর্বে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আপনারা যারা সপ্তম শ্রেণীতে পড়েন তাদের জন্য এটা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং সপ্তম শ্রেণীর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের যে গত পরীক্ষাগুলো, গত মূল্যায়নগুলো হয়েছিল, সেখানে আপনাদের একটা টপিকের উপর ভিত্তি করে প্রত্যেকটি টপিক সাজানো ছিল। অর্থাৎ একটা টপিকের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের প্রশ্নটা তৈরি হয়েছিল। তো আমি কয়েকটি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে উপস্থাপন করব, যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসবে এটা সম্ভাবনা 100% রয়েছে। তো এই আপনাদের কিন্তু একটা গল্প আকারে দিতে পারে। আমি এখানে মূল বিষয়গুলো উপস্থাপন করছি 3টি পয়েন্টের আকারে। তো আমি প্রশ্নগুলো আপনাদের আগে শুনিয়ে দিই, তারপর আমরা উত্তর কালেকশন করব। তো এখানে বলেছি আমি কিছু সপ্তম শ্রেণীর গণিত মূল্যায়নের সম্ভাব্য প্রশ্নের নিম্নে দেওয়া হলো। সম্ভাব্য প্রশ্ন আমি নিম্নে দিলাম। তো সম্ভাব্য প্রশ্নগুলো হচ্ছে এক, পূর্ণসংখ্যা ও অঙ্ক প্রক্রিয়া। এটা হচ্ছে আপনাদের পয়েন্ট, পূর্ণসংখ্যা এবং অঙ্ক প্রক্রিয়া। ক নাম্বারে বলছি 25 এবং 35-এর মধ্যে সর্বোচ্চ সাধারণ উপাদান কি। এখন আমরা আগেই এটা সমাধান বাই করি, তারপর আমরা পরের প্রশ্নগুলো দেখব। তো সমাধানটা আমি নিচে করে রেখেছি। সমাধানটি হচ্ছে, তো এটা ছিল আপনাদের প্রশ্ন যে 25 এবং 35-এর মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কি। ওই জায়গায় আমি ওই সাধারণ উপাদান বলেছি, আপনার এই জায়গায় সঠিক উত্তর হবে গুণনীয়ক। তো প্রশ্নের উত্তরটা 25 এবং 35-এর মধ্যে সর্বোচ্চ সাধারণ উপাদান অথবা গুণনীয়ক হলো 5। এখন এটা কিভাবে আমি বের করেছি সেটার জায়গায় আমি ব্যাখ্যা করলাম, আপনারা আপনাদের মতো সাজিয়ে লিখতে পারেন। 25 আমাদের প্রথমে করতে হবে কি, এটি বের করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। 25-এর গুণনীয়ক কয়টি। তো আমরা যদি দেখি 25-এর গুণনীয়ক হবে 1, তারপর 5 এবং 25। এটি হচ্ছে 25-এর সাধারণ গুণনীয়ক। এবার তারপর আমরা দেখব 35-এর গুণনীয়ক কয়টি, 1, 5, 7 ও 35। এটি হচ্ছে 35-এর গুণনীয়ক। এখন আমাদের দেখতে হবে যে এই যে দুটি বিষয় যেটা রয়েছে, সেটা এই যে দুটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই দুটি বিষয়ের মধ্যে কমন কোনটা রয়েছে, সর্বোচ্চ, এবং সেটা কমন হতে হবে। 1 কিন্তু হচ্ছে সর্বনিম্ন, তাই একটা গণ্য হবে না। তো 5 হচ্ছে এই জায়গায় সর্বোচ্চ, এবং এটা হচ্ছে সাধারণ উৎপাদক গুণনীয়ক উপাদান। তো এই জায়গায় আমরা তাই এই জায়গায় বলেছি 25 এবং 35-এর মধ্যে সর্বোচ্চ সাধারণ উপাদান হলো 5। তারপর আমরা যে কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে উভয় সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়কগুলো হলো 1 এবং 5, সর্বোচ্চ সাধারণ উপাদান হলো 5। এটা ওই প্রশ্নটার উত্তর। তো আমরা এখন 2 নম্বর প্রশ্নটা দেখব। 2 নম্বর প্রশ্ন আমি বলেছি, খ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে 100 এর মৌলিক গুণনীয়ক কি। তো 100 এর মৌলিক গুণনীয়ক কি, এটা আমরা এখন বের করব। মৌলিক কিন্তু, হ্যাঁ বন্ধুরা, মৌলিক। তো এখানে বলেছি, অর্থাৎ এই যে উত্তরটা আমরা এই জায়গায় সমাধান আকারে সাজিয়েছি, যেটা হচ্ছে 100 এর মৌলিক উপাদান বের করতে হলে প্রথমে তাকে মৌলিক সংখ্যাগুলোর গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। তো এই জায়গায় আমি দেখুন কিভাবে করেছি। 100 এটা কিভাবে বের করলাম আমি, সেটা হচ্ছে আসল প্রশ্ন। তো আমরা এখানে বলতে পারি, এই জায়গায় আমি 100 লিখছি। তো 100 হচ্ছে এটা। তো 100-কে যদি আমরা 2 দিয়া ভাগ করি, তাহলে উত্তর হবে 50। তো 50-এ আবার যদি আমরা 2 দিয়া ভাগ করি, তাহলে হবে 25। এবং 25-এ যদি আমরা 2 দিয়া ভাগ করি, 2 দিয়ে হবে না, এখানে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে এখানে আরও একটা 5। তো এখানে বলা যায় এটি হচ্ছে 100 এর, এই যে এটা কিন্তু আমি গসাগু আকারে বাই করছি, আপনারাও গসাগু আকারে বাই করতে পারবেন। তাহলে এটা হচ্ছে 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 5। তো এখানে আমি বলতে পারি, অর্থাৎ 100 এর মৌলিক উপাদানগুলো হলো 2 এবং 5। তো এখানে আপনারা মৌলিক যেটা, অর্থাৎ 2 একটি মৌলিক সংখ্যা এবং 5 একটি মৌলিক সংখ্যা, অতএব এটি হচ্ছে 2 এবং 5 100 এর মৌলিক সংখ্যা উপাদান। এখন আমরা জানবো 2 নাম্বার যেটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে জ্যামিতিক রচনার মধ্যে সম্পর্ক। জ্যামিতিক রচনার মধ্যে সম্পর্ক, আপনাদের যে ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা অবশ্যই এই যে নির্দেশনাগুলো ফলো করেন, যার মাধ্যমে আপনাদের অভিজ্ঞতা আরও বেশিভাবে অর্জন হবে।
এবং আপনারা এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখানে প্রথম প্রশ্নটা যেটা করেছি, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি এবং 8 সেমি। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এটা হচ্ছে আপনাদের জ্যামিতির একটা প্রশ্ন, যেটা আমি এখানে করেছি। তো এটা আমরা সমাধান নিচে করেছি, সমাধানটা আমরা দেখি চলুন। এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য হার্ন সূত্র ব্যবহার করা যায়। হার্ন ফর্মুলা। তো হার্ন সূত্র যেটা আমি প্রথমে আমাদের এটা একটা মনে করি বা ধরতে পারি, যে ধরা যাক ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার, b = 7 সেন্টিমিটার এবং c = 8 সেন্টিমিটার। আপনার এই জায়গায় বাংলায়, অর্থাৎ আমি এই জায়গায় ইংলিশ অক্ষরগুলো ব্যবহার করছি, আপনারা বাংলা অক্ষর ব্যবহার করতে পারবেন। ওকে, প্রথমে ত্রিভুজের পরিধি এস বের করতে হবে। আপনাদের ত্রিভুজের যেটা পরিধি এটা হচ্ছে এস, এটা আগে বের করতে হবে। এস বের করার জন্য আপনাদের একটি সূত্র রয়েছে, এটা হচ্ছে আপনাদের এস ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এটা হচ্ছে আপনাদের এস বের করার সূত্র, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তো এটাকে যদি আমরা এখন এই জায়গায় এর মান কত 5, বির মান 7 এবং সির মান 8, এটা যদি যোগ করি তাহলে আমাদের হবে 20 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 10, অর্থাৎ পরিধি হচ্ছে 10 সেন্টিমিটার। এখন হার্ন সূত্রে অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল এ হলো, হার্ন সূত্রকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়। এটি মাথায় রাখবেন, হার্ন সূত্রকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমি এখানে লিখেছি এ ইজ ইকুয়াল টু রুট। এটা কিন্তু আপনাদের এই জায়গায় রুটটা ছোট মনে হচ্ছে, কিন্তু রুটটা হবে সবার উপরে, মানে প্রত্যেকটার উপরেই রুট রয়েছে। তো আমরা এস এর মান তো ওই জায়গায় পেয়েছি। হার্নের সূত্রটা যেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এটা হচ্ছে হার্নের সূত্র। তাহলে এটা সূত্র যদি আমরা এখন মান বসালে হবে, এস এর মান ছিল 10 এবং 10 - 5 ইন্টু 10 - 7 ইন্টু 10 - 8, এগুলো কিন্তু সম্পূর্ণ রুট দ্বারা আওতাভুক্ত। তো এটা মাথায় রাখবেন। তো √10 × 5 × 3 × 2, এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এরকম হবে। তো এটার যদি আমরা গুণ করি 10 × 5 × 3 × 2, এটা যদি আমরা গুণ করি তাহলে হবে √300। তো আমরা এখন এটাকে মনে করেন বিভাজ্য করলাম, অর্থাৎ 100 এপাশে আনলাম এবং পূরণ 3 দিয়ে দিলাম। তো এটা একই কথা যে 300 বা 100 পূরণ 3 একই কথা। তো তারপর আমরা 10-এর রুট করলে পাই, এই যে 100 রুট করলে পাই 10 এবং 3 রুট করা যায় না, তো এই জায়গায় 3 লিখে দিয়েছি। তো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হলো 10√3 বর্গ সেন্টিমিটার, যার আনুমানিক 17.32 বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে আপনাদের আনুমানিক। ক্যালকুলেটরে যদি আপনারা বসান তাহলে এটার অ্যান্সার এটার মতনই পাবেন, যেটা আনুমানিক হচ্ছে 17.32 সেন্টিমিটার। তো তারপর যেটা রয়েছে সমস্যা 3, এটা আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের অবশ্যই স্টোরি আকারে বলবে, আপনাদের সামাজিক জীবনে যা যা প্রয়োজনীয় সে আকারে কিন্তু আপনাদের বলবে। তো আমি একটি প্রশ্নের জায়গায় সাজিয়েছি। প্রশ্নটি হচ্ছে, একটি দোকানে সম্পূর্ণ 250টি আম এবং 300টি আপেল রয়েছে। প্রতিদিন দোকানে বিক্রির সময় প্রতিদিন 15টি আম এবং 20টি আপেল বিক্রি করা হয়। এক সপ্তাহে মোট কতটি আম এবং আপেল বিক্রি করা হবে? তো আমি এই জায়গায় সমাধানে লিখেছি, এক সপ্তাহে মোট কতটি আম ও আপেল বিক্রি করা হবে তা নির্ধারণ করতে হলে প্রথমে প্রতিদিন কতটি আম এবং আপেল বিক্রি হয় তা বের করতে হবে। তারপর এক সপ্তাহে অর্থাৎ 7 দিনে কতগুলো বিক্রি হবে তা হিসাব করতে হবে। তো আপনারা একটু লিখলেও পারেন, না লিখলেও পারেন। তো আমরা ফার্স্ট লিখেছি প্রতিদিন বিক্রি 15টি আম এবং 20টি আপেল, অর্থাৎ এই জায়গায় যদি আমরা এক সপ্তাহ অর্থাৎ 7 দিনে বিক্রি হবে আম 15 × 7 = 105টি এবং আপেল 20 × 7 = 140টি। তো এটা হচ্ছে আম হবে 105টি এবং আপেল হচ্ছে 140টি। তো অতএব আমরা বলতে পারি, সুতরাং এক সপ্তাহে মোট আম ও আপেল বিক্রি হবে 100 + 140 = 245টি। অতএব এক সপ্তাহে মোট 245টি আম ও আপেল বিক্রি হবে। তো এটাই হচ্ছে আপনাদের উত্তর। তো
তো এখন আমরা লাস্টে একটা সমীকরণ দিচ্ছি, সমীকরণ ও উত্তর। এটা হচ্ছে আপনাদের লাস্ট যে পয়েন্টটা রয়েছে, এই লাস্ট পয়েন্টটি, এই পয়েন্টের আকারে কিন্তু আপনাদের এরকম কোনো প্রশ্ন আসতে পারে, অর্থাৎ অন্য কোনো উপায়ে আসতে পারে, কিন্তু এরকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অন্য কোনোভাবে। তো যে এই জায়গায় বলা হয়েছে এক্স প্লাস 10 ইকুয়াল টু 20, এখানে এক্সের মান কত, এখন এটা বের করতে হবে। আমি জায়গায় বলেছি সমীকরণ এক্স প্লাস 10 ইকুয়াল টু 20, এক্স প্লাস 10 অর্থাৎ এক্স প্লাস 10 ইকুয়াল টু 20, এর জন্য এক্সের মান নির্ধারণ করতে হলে এক্সকে আলাদা করতে হবে। আপনারা তো বুঝতে পারছেন এক্স কীভাবে আলাদা করে, না বুঝতে পারলে আমি দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস 10 ইকুয়াল টু 20, এক্স ইকুয়াল টু 20 মাইনাস 10, অতএব এই জায়গায় অতএব হবে, আপনারা অতএব লিখে দেবেন বা এর জায়গায়। তো এক্স ইকুয়াল টু 10, অতএব এক্সের মান হলো 10। এরকমই আপনাদের উত্তরটা, এরকম উত্তরটা আপনারা এখন আমি আরও একটি উত্তর দিয়েছি, আর একটা প্রশ্ন দিয়েছি, যেটা হচ্ছে 120 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 8, এখানে এক্স এর মান কত। তো এই প্রশ্নটা আপনাদের সমাধান করে দিচ্ছি। এখানে 120 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 8, বা 120 ইকুয়াল টু 8x, সরি 4x, আমি এই জায়গায় ভুলে ইংলিশটা বলে ফেলছি, আপনারা কিছু মনে করেন না। তারপর বা 8x ইকুয়াল টু 120, বা x ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 4, বা x ইকুয়াল টু 30। আমি ক্ষমা প্রার্থী, বিকজ আমি এই জায়গায় ইংলিশ লিখেছি, আপনারা অবশ্যই এটার সমাধান আমি এই জায়গায় লিখে দিচ্ছি। x ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 4, বা এক্স ইকুয়াল টু 30, অর্থাৎ আপনারা এরকমভাবে সমাধান করে নিতে পারবেন এবং এরকমভাবে আপনাদের উত্তর আসতে পারে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবং আপনারা যদি এই পেজটি ডাউনলোড করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বা ডিসক্রিপশন বক্স চেক করবেন, যেখানে আপনারা এই পেজটি ডাউনলোড করার উপায় পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।